হ্যালো আমার কলিজার বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, তোমাদেরকে মজা দেওয়ার জন্য চলে এসেছি নতুন গল্প নিয়ে। আর আজকের গল্পটি অনেক মজাদার হতে চলেছে। আর হ্যাঁ, আজকের গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে জলের স্রোত বয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। তাহলে বন্ধুরা, চলো আজকের গল্পটি শুরু করি। একদিন আমি আর বোন কাজ করছিলাম, হঠাৎ মা এসে আমাদের সরাসরি দেখলেন। তখন মা বললেন, আমার মেয়েকে ছেড়ে দাও বাবা, আমি কিছুদিন পর তাকে বিয়ে করব, ভবিষ্যৎ নষ্ট করো না, বিনিময়ে যা চাই তাই দেব। তারপর আমি বললাম, কিন্তু মা, একজন তাদের ছাড়া আমি একদিনও থাকতে পারি না, আমি এতে অভ্যস্ত হয়ে গেছি, নেশাগ্রস্ত হওয়ার চেয়ে কম নয়। মা বললেন, তুমি পারো, আমি তোমার সব চাহিদা পূরণ করব। আমার মায়ের নাম পুষ্পরানী, সে 2 সন্তানের জননী। আমার নাম রঞ্জন সেন, আমি পড়াশোনা করছি, মধ্যবর্তী বয়সে 19 বছর, এবং আমার বড় বোন বিনীতা সেন, বয়স 22 বছর, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং পড়ছেন। 14 বছর আগে আমার বাবা মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছিল, এবং এটি বেশিরভাগই আমার বাবার দোষ ছিল। তিনি 2000 সাল থেকে দুবাইতে থাকেন, তিনি অনুসন্ধান করা বন্ধ করেছিলেন। পরে আমরা জানতে পারি যে বাবা দুবাইতে একজন ভারতীয় মহিলাকে বিয়ে করেছিলেন এবং একটি নতুন সংসার শুরু করেছিলেন। আমার মায়ের পক্ষে সামাজিক এবং আর্থিকভাবে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা খুব কঠিন হয়ে উঠল। এমন পরিস্থিতিতে আমার মায়ের নিজের চাচাতো ভাই আমার মায়ের পাশে এসেছিলেন। কাজিনদের মধ্যে বিয়ে সমাজে রীতির বাইরে থাকায় বিষয়টি আর এগোয়নি। তবে মায়ের চাচাতো ভাই দিনাজপুরের একজন প্রভাবশালী রাজনীতিবিদ। বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর সেই অসহায় অবস্থায় তিনি আমার মাকে ব্যবসা গড়ে তুলতে সাহায্য করেছিলেন, এবং আজও বলি, তিনি আমার মাকে বটবৃক্ষের মতো ছায়া দিচ্ছেন। এখন দিনাজপুর ও ঢাকা শহরে মায়ের মোট 3টি বিউটি পার্লার, একটি বুটিক হাউস এবং একটি পর্যটন সংস্থা রয়েছে। মায়েদের ব্যবসায় এত বেশি কাজ করতে হয় না, তবে মায়েদের সর্বদা পর্যটন সংস্থাগুলিতে সক্রিয় থাকতে হয়, এবং মায়ের পর্যটন সংস্থাগুলির বিশেষত্ব হল যে সেখানে কেবলমাত্র কিছু দেশীয় অভিজাত ক্লায়েন্ট এবং বাকি বেশিরভাগ ক্লায়েন্ট রয়েছে বিদেশি পর্যটক ক্লায়েন্ট হিসাবে আসা। গল্পের প্রেক্ষাপট ভালো করে বুঝতে পারবেন। এবার আসি মায়ের নিজের কথায়। মাথা থেকে সাদা, 5 ফুট 6 ইঞ্চি লম্বা, শরীরে ভাজা আর বেশ চর্বি জমেছে। আমি আগেই বলেছি, আমার মা বেশ আধুনিক মহিলা। তার চুল পিছনে কাটা এবং তিনি সোনালি রঙের ঘরে কেবল একটি হাতাবিহীন পাতলা সুতির ম্যাক্সি পরেন। যারা বেড়াতে আসেন তাদের অনেকেই নারী দাবি করেন। সত্যি কথা বলতে, মা নিজেই সেই কাজ করেন। সামান্য কাজ এবং শীর্ষ গোপনীয়তা বজায় রাখার সাথে ভালো অর্থ। আমার মা এখন আমার বাবার চেয়ে ধনী। মায়ের বিবাহবিচ্ছেদের পরে একটি বিজয় নিশ্চিত হয়েছিল যে তিনি আমার বাবার চেয়ে বেশি সম্পদ অর্জন করবেন এবং এই সমস্ত ব্যবসায় পার্লার, বুটিক হাউস, শীর্ষ পরিষেবা বাস্তবায়ন করবেন। আমি যে লাইফস্টাইলের নেতৃত্ব দিচ্ছি তা আমার মা পুষ্পরানীর কারণেই সম্ভব। খেলাটি আকার নেয়, এবং মায়ের আরেকটি ভালো অভ্যাস হল যে তিনি সর্বদা পরিষ্কার এবং পরিপাটি থাকেন। সেই ব্যবসায় মায়ের প্রবেশ প্রায় 9 বছর। আমি জানি যে 6-7 বছর হয়ে গেছে, কিন্তু আমার মা যখন পর্যটক হিসেবে 3-4 দিনের জন্য বাড়ির বাইরে যেতেন, তখন আমার দাদি সবই জানতেন। গাইড হিসাবে আমার বোনকে সবকিছু বলা হয়েছিল যাতে আমাদের মধ্যে কোনো সমস্যা এবং কোনো ভুল বোঝাবুঝি না হয়। যাই হোক, এভাবেই চলছিল সবকিছু। 2022 সালের এক বিকেলে আমার এক ঘনিষ্ঠ বন্ধু নাবিল আমাকে জরুরিভাবে ঢাকার একটি বিখ্যাত রেস্তোরাঁ ডেকেছিল, এবং আমি কারণ জিজ্ঞাসা করতে বলেছিলাম। যখন তার দেওয়া ঠিকানায় পৌঁছাবে তখন আমি বুঝতে পারব। তখন সে আমাকে একটি কর্পোরেট পার্টির অনুষ্ঠানে নিয়ে গেল। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সেখানে আমার মাকে দেখলাম খুব নিবিড়ভাবে আড্ডা দিচ্ছে 2 বিদেশির সাথে চ্যাট করার মাঝে তারাও লাল জল খাচ্ছে। তাদের মধ্যে একজনের বয়স 30, মায়ের চেয়ে ছোট হতে হবে। আমার সাথে চ্যাট করার মধ্যে এটি আমার জিনিস। 1 ঘন্টা আগে থেকে বন্ধু তাদের দূর থেকে অনুসরণ করছে, এবং সে কারণেই সে আমাকে ফোন করেছে। এমন লাজুক অবস্থায় তার বন্ধুর চোখের দিকে তাকাতে পারলাম না। নাবিল আমাকে স্বাভাবিক করতে বলল, এসব দেখে দুঃখ পাওয়ার কিছু নেই বন্ধু। এখন পৃথিবী এমনই, তাই সহ্য করতে পারলে মজা করুন, চেষ্টা করুন, না হলে এখান থেকে চলে যাই। আমার বন্ধু বলল, কিভাবে? আমি একটা আভাস পেলাম যেহেতু আমি আগে থেকেই মায়ের জন্য একটু পাগল, তাই আমি চুপচাপ দাঁড়িয়ে একটা কমলার রস চুমুক দিয়ে আমার নীরবতা দেখে নাবিল বলল, তুমি নিশ্চয়ই এখন আমার সামনে খুব লজ্জিত, কিন্তু আমি এত ভালো মানুষ না। আমিও আমার মাকে এমনভাবে দেখি যখনই সুযোগ পাই। আর কি কি জিজ্ঞেস করলাম? নাবিল জবাব দিল। আমি হাত দিয়ে নিজেকে শান্ত করলাম, এবারও একটু ভয় পেয়ে মানা করলাম যে আমিও তোমার মতো কিছু করি।
1 বছর আগে নাবিল বলল, তুমি লজ্জা পাচ্ছ কেন, মজা করার চেষ্টা কর, আর তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। সেদিন সন্ধ্যা পর্যন্ত আমি আর নাবিল রেস্তোরাঁর ওয়াশরুমে হাতের কাজ শেষ করেছিলাম, আর এভাবেই নাবিলের কাছ থেকে আমার সব গোপনীয়তা ভেঙে যায়। তারপর আমি বাসায় গিয়ে ফোন দিলে দিদি আমার রুমে এসে কিছু একটা বলল। দিদি অকটে স্বীকার করল যে সে অনেক আগে থেকেই এ ব্যাপারে সব জানত। এমনকি দিদি আমাকে বলেছিলেন যে আমাদের বিলাসবহুল জীবনের নিশ্চয়তার জন্য আমাদের মা এই পথে পা রেখেছিলেন, তাই তাকে খারাপ ভাবা আমাদের পক্ষে যুক্তিযুক্ত নয়। কিছুদিন পর আমি তখন মাকে নিয়মিত কল্পনা করি। একদিন সে বাড়িতে নেই। বাসা থেকে বের হওয়ার আগে একটা টাইট জিন্স আর টিস্যু শার্ট পরে আছে, তাই প্রতিটি ক্রিজ স্পষ্টভাবে দৃশ্যমান হয়। এই দৃশ্য দেখে নিজেকে সামলে নিলাম। রুমে হাতের কাজ করতে না পেরে হঠাৎ দিদি আমার রুমে এলো। আমার একটু খিদে পেয়েছে। দিদি কিছু না বলে চুপচাপ চলে গেল। কিছুক্ষণ পর দিদির মনোভাব বুঝতে পেরে রুমে গিয়ে কথা বলার চেষ্টা করল, কিন্তু দিদি বলল না। অনেক সারা না। তিনি সরাসরি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি করার পিছনে কারণ কি ছিল। কি উত্তর দিতে হবে জানি না। আমি বললাম না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ মাকে কিছু বলবেন না। তখন বোন বল, বয়সে এমন হয়, কিন্তু এভাবে নিজের অসুস্থ নেশা না বাড়িয়ে অন্য কাজে ব্যস্ত রাখো। মা, আমি তোমার পৃথিবী আর আমার চারপাশে। আমি বুঝি এটা ঠিক না, কিন্তু করতে পারি না এখন। বোন সে সরাসরি বলল, দেখো, আমাদের মা আজ আমাদের জন্য এই সব করছেন, এবং আমরা যদি তাকে অন্যদের মতো ভাবি, তবে আমাদের মায়ের মতো হতভাগ্য এবং দুঃখী এই পৃথিবীতে আর কেউ নেই। দিদির অনেক কষ্ট। সে হতাশ হয়ে বলল, তুমি যদি তোমার মায়ের রূপ নিয়ে চিন্তিত হও, তাহলে আমিও মায়ের শরীরে তৈরি। তুমি আমার সাথে তোমার রুচি মিটিয়ে নিতে পারো, কিন্তু তুমি আর মায়ের দিকে এইভাবে তাকাবে না। মেতাবি দিদি চুপচাপ তাকিয়ে সম্মতি জানালো। আমি দিদিকে বললাম, তাহলে আমাকে সাহায্য করুন, আমি তোমার সব কথা রাখব। দিদি বলল, ঠিক আছে, কিন্তু ভুলে যা মা কখনো খোঁজ নেয় না। টানা 6 মাস দিদির সাথে এইসব করেছি, কিন্তু সত্যি বলতে তবুও মায়ের শরীরের প্রতি লালসা যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমি দিদিকে কিছু বুঝতে দিইনি। যাই করতাম। এক সন্ধ্যায় মা বলল, একটা পার্টি আছে। মা বলল আজ রাতে আর ফিরবে না, সকালে বাড়ি ফিরে। বেলা 11টার দিকে সে বেল না বাজিয়ে দরজা খুলে দেখল আমি বোন ড্রয়িং রুমে টিভি দেখছি। এ অবস্থা দেখে মায়ের নাবিল ভেঙে পড়ে। সে কোনো কথা না বলে দ্রুত নিজের রুমে চলে গেল। সারা রাত মায়ের দরজায় বারবার ধাক্কা দিয়েও আমি আর দিদি দরজা খুলিনি। সকালে মা দরজা খুলে শুধু দিদিকে ডাকলেন। হয়তো কিছু প্রশ্ন করেছেন। তারপর দিদি কেঁদে কেঁদে উঠল। নয়ন রুম থেকে আসার সাথে সাথে মা আমাকে ডাকল। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু মায়ের শারীরিক গঠন উপেক্ষা করা আমার পক্ষে অসম্ভব ছিল, কারণ তখন মা শুধু গোলাপি রঙের পাতলা ম্যাক্সি পরেছিলেন, এবং আমার কথোপকথন ঠিক এইরকম ছিল, মা, রঞ্জন, তুমি কি করে পারো? ভাই হিসাবে আপনার বোনের সাথে এই জিনিসগুলি। আমি, মা, আমাকে ক্ষমা করে দিয়েছি, আমি ভুল করেছি মা, ভুল হোক বা না হোক পরবর্তী। কিন্তু আমার প্রশ্ন হল, পৃথিবীতে আর কোনো মহিলা ছিল না? আমি, মা, আসলে এমন কিছু করতে চাইনি, কিন্তু আমি একজনকে পছন্দ করেছি, এবং সেও দিদিকে আছে। আমার পছন্দের লোকদের সাথে অনেক মিল, তাই আমি তাকে দিদির মধ্যে খুঁজে বের করার চেষ্টা করেছি, এবং এটি আমার ভুল ছিল। মাকে সেই ব্যক্তি যার জন্য আমাকে তাকে তোমার দিদিতে খুঁজে পেতে হয়েছিল। চুপ করো না, আমি উত্তর চাই, বা আমি এটি ছেড়ে দেব বাড়ি চিরকাল। আমি তোমাকে বলবো না মা, আমি তোমার বোনের কথা ভাবিনি। আমি তাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছিলাম, তার একটা ভবিষ্যৎ আছে সারা জীবন। আমি কত স্বপ্ন দেখেছিলাম তাকে একটা ভালো পরিবারে বিয়ে করার, তার জীবন। আমি তোমার কর্মকাণ্ড গুছিয়ে দেব। যদি বাইরের লোক জানতে পারে, আমার কাছে বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমি উত্তর চাই রঞ্জন, আমাকে উত্তর দিন মা, আমাকে ক্ষমা করো। আমি আসলে তোমাকে তার মায়ের মধ্যে খুঁজে পেতে চেয়েছিলাম, মানে তোমার সৌন্দর্য আমাকে বিমোহিত করেছিল, যার প্রভাব দিদি অনুভব করেছিল এবং নিজেকে আমার কাছে সমর্পণ করেছিল। কিন্তু আমি আর এই পথে পা বাড়াতে চাই না। এটা আমার দোষ না, সব দোষ মায়ের। তুমি কি আমার ছেলে রঞ্জন? কি বলছেন আপনি? আমাকে বুঝতে পারেন? আমি তোমার জন্মদাত্রী মা নই। তুমি একটা মেয়ের সাথে প্রতারণা করছো। এইভাবে আমার দিকে তাকাও। আমি ভুল করছি মা। এখন আল্লাহর রহমতে তোমার বোনের ভবিষ্যতের কথা চিন্তা করো। এসব বন্ধ করো, না হলে তাকে বিয়ে করা কঠিন হবে। তাহলে আমি এই অভ্যাস ত্যাগ করব। তুমি কি বলো মা? তুমি কতদিন ধরে এইসব করছি? তুমি আর আমি প্রায় 6-7 মাস। মা, এটা আমি না, কিন্তু তুমি তাকে পেতে দাওনি। তাকে আমরা কখনই না। কেউ বুঝুক। আম্মু চোখ কেটে বলবে, রঞ্জন, তুমি কি আমাকে আর আমার মেয়েকে তোমার কুদৃষ্টি থেকে মুক্ত করতে পারবে?
আমি একটা দিনও টিকতে পারব না, আমি খুব অভ্যস্ত হয়ে গেছি, নেশা করার চেয়ে কম নয়। মা, আমার মেয়েকে যেতে দাও, বাবা তার ভবিষ্যৎ নষ্ট করো না, আমি একটু ভয়ে তোমাকে যা চাই তাই দেব। আমি বলেছিলাম বিনিময়ে যদি তোমাকে চাই মা, তুমি আমাকে দিয়ে তোমার চাহিদা পূরণ করতে পারবে এবং আমার মেয়ে কি তোমার কাছ থেকে স্বস্তি পাবে। আমি চুপচাপ দাঁড়িয়ে মায়ের মাথা আর পায়ের দিকে তাকিয়ে রইলাম এবং নিজের মনের অজান্তেই হাসি মুখে মুখ দিলাম। মা অনেক ঘৃণা আর অবজ্ঞা নিয়ে এগিয়ে গেল। দদারোজান দরজা বন্ধ করে আমার দিকে ফিরে বলল, এখন আমাকে কথা দাও, তুমি সব মেনে নিবে। আমি চিঠি দিয়ে চিঠি বলি মা, আমি মেনে নেব। জানি না আমি এতক্ষণ যা বলেছি এই সব তুমি শুনেছ কিনা, কিন্তু তোমার মনোযোগ যে সত্য আমার কাছে। আমি আবার মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এবার মা জোরে জোরে বলল, তুমি আমার সাথে কি করতে চাও? আমি বড় বাচ্চা। মা গম্ভীর কণ্ঠে বলল, এখন তোমার মায়ের সাথে যা ইচ্ছে তাই করো, কিন্তু আমি কখনো তাকাবো না আমার মেয়ে আবার, এবং তুমি না হলে আমি তোমাকে শপথ করে বলছি আমি নিজেকে হত্যা করব এবং আপনি তার জন্য দায়ী। এরপর আর কিছু না ভেবে মায়ের দিকে মনোযোগ দিলাম। আমি 2 কদম এগোতেই আমার বোন দরজার উপাস থেকে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকল। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলল, ভাই প্লিজ তুমি আমার সাথে যা খুশি করো, কিন্তু মা এরকম কিছু করো না। এদিকে আমি বোনকে বললাম, না আপু, আমি কথা দিয়েছি মা তোমার দিকে আর তাকাবে না। মনে মনে ভাবছি আজকের সুযোগটা কোনোভাবেই মিস করা যাবে না। দিদি তখনও ঘটনাস্থলে দাঁড়িয়ে কাঁদছিল। এক পর্যায়ে মা নিজেই দিদিকে বললেন, উফ, এত ভোরে আমরা কি লোক জড়ো করব? আশেপাশের এলাকার বা আপনি যদি আপনার অপরাধের জন্য অনুতপ্ত বোধ করেন তাহলে আপনার রুমে যাওয়া উচিত। যা খুশি তাই কর। সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। যেহেতু আমার আর দিদির মধ্যে গোপন কিছু নেই এবং দিদির সামনে আমাদের মায়ের কোনো দ্বিধা দেখি না, তারপর দিদি আমাদের কর্মকাণ্ডের সাক্ষী করা হয় না, তাই মাকে বললাম, ভুলে যাও, বোনকে এখন বাড়িতে একা পাঠাও না। হঠাৎ করে আত্মহত্যার ঘটনা ঘটলে শোনার সাথে সাথে বোনের কাছে মায়ের আদেশ চাইবে না, তুমি পারবে। কোথাও যাবেন না, বসে বসে দেখবেন সব কিছু নিজে থেকে হচ্ছে। ভাইকে দিয়ে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে না। শুনে দিদি নিঃশব্দে বেচারা মায়ের রুমে সোফায় বসে সব দেখছিল, যেন আমার প্রতিটা চালচলন দেখছে। সে সম্পর্কে সচেতন। আমি দিদির দিকে তাকালাম এবং দেখলাম যে প্রথমে কাঁদছিল, কিন্তু এখন আমি অনুভব করছি যে সে এটি অনুভব করতে শুরু করেছে। আমি আমার লজ্জা ত্যাগ করে আমার মায়ের কাছে ব্যাপারটা পেশ করলাম এভাবে যে, দেখ মা, তুমি একজন নারী, বোন আরেক নারী, আমাদের কর্মকাণ্ডের ফলে বোনের মধ্যে কোনো সুপ্ত বাসনা জাগতে পারে। হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছি যে আমি তোমাকে স্পর্শ করব না কন্যা, কিন্তু যদি সে নিজেই তার রাগ সামলাতে পারে তাহলে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। তাই মা দিদির চোখের দিকে তাকিয়ে দেখল তার পুরো মুখ লাল। তাই মা দিদিকে সম্বোধন করে বলল, যদি কেউ তোমার নিজের কাজ করে, আমরা যদি নিজেরাই তা প্রকাশ না করি, তার মানে কি আমাদের দায়িত্ব? মা দিদিকে পরোক্ষ অনুমতি দিলেন। আবার আমি বুঝতে পেরেছিলাম যে মা এই ধরনের জিনিসগুলিতে অভ্যস্ত ছিলেন। তিনি এটির কিছুই মনে করেননি। তিনি তার ছেলেকে বললেন, এই মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এত উদ্বিগ্ন। এই কথা শোনার পর দিদি যথারীতি শান্তভাবে সোফায় শুয়ে পড়লেও আমার অনেক আত্মসম্মান বোধ হচ্ছিল। যাই হোক, আমরা তিনজনই খুব ভোরে কাঁদতে লাগলাম। সেদিন সকাল 9টার দিকে কাজ শেষ করে আমরা ক্লান্ত হয়ে ঘুমাতে গেলাম। ঠিক দুপুর 2টায় ঘুম থেকে উঠে দেখি আমার বোন গোসল করছে। কাজে গিয়ে মা রান্নাঘরে কাজ করছিল। মা মোটা কণ্ঠে বললেন, এটা একটা রসিকতাই যথেষ্ট, গোসল করে খেয়ে নাও, আমাকে বাঁচাও। কেন মা, তোমার কোনো কাজ আছে নাকি? আমি বিকেলে তোমার মামার অফিসে যাব। আজ তোমার মামার জন্মদিন। আমি কি একমাত্র তোমার কাছে যাব, নাকি অন্যরা খুব বেশি যাচ্ছে? মা, তুমি কেন যাও না? চল, তোমার চাচা তোমাকে কতবার নিতে বলেছে। আর তোমার বোনকে আমি বললাম, দিদি দেখো, আর সে না গেলে কি হবে? নইলে আমি কি পারি বডিগার্ড হিসেবে তোমার সাথে যাব? মা, শোনো না, তোমার চাচা পোত্রার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন। তোমার আন্টি, সে আমাকে এখনো পুরোটা জানায়নি, কিন্তু সে বলেছে পোত্রার সব দিক দিয়ে ভালো, কিন্তু শুধু সমস্যা হলো আমি একটু বয়স্ক। যাকে তুমি একটা পত্র খুঁজছ তাকে জিজ্ঞেস কর তার মতামত কি। আমি জানি আমার আন্টি আমার বন্ধু নাবিলকে খুব পছন্দ করেন। নাবিলও দিদিকে বেশ খানিকটা পছন্দ করে এবং প্রাথমিক প্রেম চলছে তাদের মধ্যে। যদিও নাবিল আর আমি সমবয়সী, মানে দিদির থেকে 3 বছরের ছোট, কিন্তু নাবিলের পরিবার বেশ অভিজাত। কিন্তু বয়সের কারণে ব্যাপারটা সামনে আসছে না। মা, তোমার বোন কিছু বলে না? তুমি কি দেখো না তোমার বোনের মতামত কি? আমি কি ঠিক বলছি? মা, আমি যদি পাত্রের সাথে সম্পর্ক নিয়ে আসি আর বোন যদি তাতে রাজি হয় তাহলে হবে। তোমার কোনো আপত্তি আছে মা? দেখ তোমার বোন রাজি কিনা। আর স্বামীর সংসার ভালো হলে মন কেন? গোসল করতে গেলাম। এদিকে আমি নাবিলকে ফোন করে বললাম 1 ঘন্টার মধ্যে জরুরিভাবে দেখা করতে। ঘণ্টাখানেক পর নাবিল এসে নাবিলকে নিয়ে আমাদের ছাদে গেলাম। নাবিল রোদে ছড়িয়ে থাকা আমার মায়ের ছোট জামার দিকে তাকাতে লাগল।
শোনো, আমি তোমাকে খুব গুরুতর বিষয়ে কথা বলতে ডেকেছি। নাবিল বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ। রঞ্জন, তোমার লুকানোর কিছু নেই। তুমি জানো আমি তোমার মায়ের জন্য মরতে পারি। যদি সম্ভব হয় আমি তোমার বোন আর মাকে একসাথে বিয়ে দিতাম। আমি তোমাকে তোমার বাড়িতে রেখেছি। যদি তুমি এই কয়দিনের মধ্যে আমার বোনকে ম্যানেজ করে বিয়ে করতে পারো, তাহলে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার বাড়ির সমস্ত কিছু খুলবে তোমার সামনে। নাবিল, আমি আমার সব খালাকেও মানি না, তাই তোমাকে ধৈর্য ধরতে হবে। নাবিল, তুমি জানো আমার বাড়িতে বাবা ছাড়া কেউ নেই, আর বাবাও একজন মেরিন ইঞ্জিনিয়ার। আমি বছরে 3 থেকে 4 মাস ছুটি পাই, তাই এসব বিষয়ে আমার মতামত চূড়ান্ত। তবে আমার আর আপনার বোনের বয়সের পার্থক্য। আপনি কি আপনার বাড়িতে এটি পরিচালনা করতে পারেন নাকি আমার উপর ছেড়ে দেওয়া উচিত? নাবিল এবং আমি বললাম। অবশেষে আমি ঘরে ঢুকে দেখি আমার মা পোশাক পরে বসে আছেন যখন তিনি তার প্রেমিকের জন্মদিনের পার্টিতে যাচ্ছেন। আমি বললাম, মা, তোমাকে ভারী আর সুন্দর লাগছে। সুন্দর শব্দটা এখানে খাটে না, অন্য কিছু হবে। মা, সুন্দর শব্দটা মানায় না। কোন শব্দটা আমার কাছে সবচেয়ে ভালো লাগবে শুনি? মাহু, তোর পারফরম্যান্সের মতো সুন্দর শব্দটি মুখে মানা। এটি আজ সকালের বিশেষটি নির্দেশ করে। আমি তোমার চাচাতো ভাইয়ের জায়গা। দিদির পিরিয়ড চলছে, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। আমি ভালো আছি, আর কি করব? তারপর আমি গাড়িতে উঠে আম্মুকে বললাম, দিদি বিয়ের জন্য বড় ছেলেদের পছন্দ করে না। দিদি চায় তার জামাই হোক তার থেকে 2-3 বছরের ছোট, নাকি তারা অনেক দিন ভোগ করবে, ছেলেটির উপর আধিপত্য বজায় থাকবে। আসলে দিদির সাথে এই নিয়ে আমার আর কথা বলার দরকার ছিল না, কারণ আমি প্রথম থেকেই বিলের প্রেমের সম্পর্কে জানি। রাজি, কিন্তু এত বয়সের পার্থক্য আর ভালো সংসারের ছেলে কোথায় পাব? আমি কারো সাথে কথা বলতে পারি যদি তুমি আমাকে দাও। মা, বল। আমি আমার বন্ধু নাবিলকেও চিনি, আমরা কি তার পরিবার সম্পর্কে নতুন কিছু জানি, এবং দিদিও দেখেছি যে নাবিল মাকে পছন্দ করে, কিন্তু করবে। নাবিলের বাবা রাজি। আপনার পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে পারি। এরপর 1 মাস চলে গেল। সেই মাসে আমার মা পুষ্প সেন বাড়িতে ছিলেন মাত্র 7 দিন, বাকি 2 দিন জাপানি ক্লায়েন্টের সাথে খরচ করে ভালো টাকা রোজগার করেছে। আজ নাবিল আর দিদির বিয়ে হয়েছে, দুজনেই খুব খুশি। নাবিল একটু বেশি খুশি যে আজ শুধু জানি দিদি আর নাবিলের ফুল সাজানোর রাত। তুমি আর নেই, এখন আমাকে তোমার সব মধু খেতে দিতে হবে। মা বললেন, মেয়ের ফুল সাজানোর রাতে মা ছেলের ফুলে সাজাবেন। তুমি আমার রুমে বসে ঘুমাবে। মা, ঠিক আছে, তুমি রাতে আমার রুমে ঘুমাবে, তারপর আমাকে তা করতে হবে না। যেমন তুমি তোমার আজকের দিনের জন্য সাজবে, তুমিও ঠিক সেভাবেই আমার জন্য প্রস্তুত থাকবে। তোমাকে মেনে নিতে হবে। মা, ওহ ভগবান, ঠিক আছে, আমি এখন মহারাজের আর্জি মেনে নিলাম। খুশি। হঠাৎ দুপুর 2টায় পাশের রুম থেকে দিদি ডাকলেন। আমরা নিজেদের একটু সামলে নিলাম, তারপর ফোন ব্যাক করতে গিয়ে অন্য গল্পের শুরু। ফোনের উপাস থেকে দিদির কান্না শুনে কিছু বুঝতে পারলাম। একটা ঘটনা ঘটল যখন আমরা রুম থেকে বের হয়ে দিদির রুমের সামনে গেলাম। দেখি দিদি দরজায় দাঁড়িয়ে কাঁদছে। তারপর দিদি কাঁদছে অকটে মাকে বল রুমে গিয়ে স্বামীর সাথে কথা বলতে। ভেতরে ঢুকে নাবিল রুমের দরজা বন্ধ করে দিল। তারপর আমাকে সামনে রেখে নাবিল তার মায়ের কাছে তার সমস্ত মন খুলে বলল, দেখ মা, তোমার ছেলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাই আমি তার সাথে সবকিছু শেয়ার করি। ঠিক আছে, রঞ্জনা আমার সাথে সব শেয়ার করেছে, তাই ছেলের সামনে কি করে মুখ দেখাবে ভেবে পেল না। তারপর মা 2 মিনিট চুপ করে থেকে আমাকে আস্তে করে বলল, রঞ্জন, রুমের দরজা বন্ধ করে বস, তোমার বোনের সাথে কথা বলবো, আমি আসছি। 30 মিনিট পরে রুম ছেড়ে মৃদু হেসে মনে মনে বললাম, শাবাস নাবিল। তারপর বসে আড্ডা দিলাম, দিদির সাথে লাল পানি খেলাম। বিয়ের আগে নাবিল কি চায় দিদি জানত, তাই নাবিলের প্ল্যান অনুযায়ী এটা মিথ্যা। এভাবে অভিনয় করে নাবিল তার মাকেও তাকে তুলতে সাহায্য করে। 1.5 ঘন্টা পর তার মা তার বোনের বাড়ি থেকে নিজের বাড়ির বাথরুমে যায় গোসল করতে। বন্ধুরা, আমি সিথি দিদি। আমি অনেক কষ্ট করে তোমাদেরকে গল্প উপহার দেই। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নেই, দেখা হবে আগামী ভিডিওতে।